হরর স্টেশনের সমস্ত গল্প শুনতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলে। শুনতে থাকুন সাআদাত হাসান মান্টোর কাহিনী तमाशा। एक आदमी का मरना मौत है, 1,00,000 आदमियों का मरना तमाशा है। এই তামাশা প্রতিনিয়ত চলেছে পৃথিবীর কোনো না কোনো প্রান্তে, ধর্মীয় হোক বা রাজনৈতিক, রাজ্য স্তরে হোক বা রাষ্ট্র স্তরে, ক্ষমতা জাহির করতে হোক বা অস্তিত্ব টিকিয়ে রাখতে। যুদ্ধ প্রতিবার এক পরিণাম নিয়ে আসে। যুদ্ধ মানে ভয়, যুদ্ধ মানে মৃত্যু, যুদ্ধ মানে জিনিসের দাম বাড়তে বাড়তে আকাশ ছোঁয়া, আর জীবনের দাম। কিন্তু যারা সবে এই পৃথিবীটাকে বুঝতে শিখছে, শিশু কিশোর, তাদের কাছে যুদ্ধের অর্থ কি, কি রূপ নিয়ে আসে যুদ্ধ তাদের কাছে। শুনতে থাকুন সাআদাত হাসান মান্টোর কাহিনী তামাশা। ভাবান্তরে দেবলীনা মণ্ডল, গল্প পাঠে শায়ক আমাল। শুরু হচ্ছে তামাশা। দু-তিন দিন ধরেই মাথার উপর দিয়ে উড়োজাহাজ সর্বক্ষণ ক্ষুধার্ত ঈগলের মতো পাক খেয়ে চলেছে। দুপুরের নিস্তব্ধতা খানখান করে যেন শিকার ধরার চেষ্টায় প্রতিটা মুহূর্ত সেন দৃষ্টি রেখে ঘুরে চলেছে। বৈশাখ মাসের দুপুরে লুয়ের হলকা অদূর ভবিষ্যতে ঘটতে চলা কোনো অশুভ ঘটনার ইঙ্গিত বয়ে আনছে। যে বাজার দুদিন আগেও সকাল থেকে রাত পর্যন্ত লোকের জটলায় মুখরিত থাকত, আজ সেই জায়গাতেই অলৌকিক শূন্যতা খেলা করছে। রাস্তায় রাস্তায় পুলিশের বুটের শব্দ অদ্ভুত বোল তুলেছে। এক অজানা ভয় যেন শহরের শিরায় উপশিরায় বিষের মতো মিশে গেছে। শহরের এই স্তব্ধতা খালিদের বাড়িকেও ছুঁয়ে গেছে। ঘটি বাটি ঠোকাঠুকি ছাড়া আর দ্বিতীয় কোনো আওয়াজ পাওয়ার জো নেই। আজকাল যেন দুষ্টুমি করলে খালিদকে বকার জন্য কেউ উঠে আসে না। প্রথম প্রথম ব্যাপারটাতে মজা পেলেও অষ্টপ্রহর এই নিস্তব্ধতায় অস্থির হয়ে ওঠে বছর আটেকের ছেলেটা। ঘড়িতে তখন 9:30। খেলতে খেলতে সেদিকে চোখ পড়তেই খালিদ তৎপর হয়ে ওঠে। হাতে থাকা কাঠের ঘোড়াটাকে একরকম ছুঁড়ে ফেলেই ছুটতে ছুটতে শোয়ার ঘরে চলে আসে। এসেই দেখে বাবা নিয়ম অনুযায়ী সকালের খবরের কাগজ পড়ছে। ভ্রু জোড়া কুঁচকে আছে। বাবাকে দেখেই তার কোলের মধ্যে ঝাঁপিয়ে পড়ে ছেলেটা। সে কিছু বলতে যাবে, তার আগেই বাবা তার কচি মুখটা দুহাতের মধ্যে তুলে বলেন, কি সকাল 9টা বাজে? এর মধ্যেই লেখাপড়া হয়ে গেল? যাও পড়তে বসো। আবার এখন পড়তে বসবো কেন আব্বা? স্কুলে যেতে হবে না? স্কুল? কিন্তু স্কুল তো ছুটি আজ। কে বলেছে তোমাকে? মাস্টারমশাই একবারও বলেছেন ছুটি? উল্টে বলেছেন আজ যে ছেলে বাড়ির কাজ শেষ করে নিয়ে গিয়ে দেখাবে না তাকে বেঞ্চের ওপর দাঁড় করিয়ে রাখবেন। দাঁড়াও, এই দেখো আমি বাড়ির সব কাজ করে নিয়েছি। বাবা তার নরম চুলগুলো ঘেঁটে দিয়ে বলেন, বাহ, ভারী ভালো ছেলে তুমি। কিন্তু আমার কি মনে হয় জানো, আজ মাস্টারমশাই ছুটির কথা তোমাদের বলতে ভুলে গেছেন। আব্বা, আজ তাহলে তোমার অফিসও ছুটি? হ্যাঁ বাবা, আমার অফিসও ছুটি। কি মজা! আব্বা, তুমি আমায় একটা ভালো দেখে গল্প শোনাবে? আব্বা, একটা ভালো দেখে গল্প শোনাবে? খালিদের বাবা কিছু একটা উত্তর দিতে যাচ্ছিল, কিন্তু একটা বিকট শব্দে তার গলার স্বর ঢেকে যায়। 3টে উড়োজাহাজের ব্লেড একসঙ্গে হাওয়া কাটাতে কাটাতে তীব্র বেগে এগিয়ে চলেছে তাদের বাড়ির ওপর দিয়ে। চমকে ওঠে খালিদ। সে 2-3 দিন ধরেই উড়োজাহাজের বারবারন্ত লক্ষ্য করছে এদিকটায়, কিন্তু এসবের কোনো কারণই বুঝতে পারে না। সে এগিয়ে এসে বাবার গা ঘেঁষে বসে, বুকে মাথা রেখে বলে,
আব্বা, আমার খুব ভয় লাগে। দিন নেই রাত নেই আমাদের পাড়া দিয়ে ঘুরতেই থাকে। আওয়াজে মনে হয় যেন কান ফেটে যাবে। আব্বা, তুমি ওই লোকগুলোকে বলে দেবে যেন আমাদের বাড়ির উপর দিয়ে না যায়। আচ্ছা বাবা, দেব, কিন্তু একদম ভয় পাবে না তুমি, কেমন? না আব্বা, তুমি জানো না, এরা একদিন না একদিন আমাদের বাড়ির ওপর বোমা ফেলবেই। দূর, এসব তোমাকে কে বলেছে? কেন, কালই তো মামাজান আম্মিকে বলছিল যে উড়োজাহাজগুলো বোমা ফেলবে, ওদের কাছে অনেক বোমা আছে। হাত দুটোকে প্রসারিত করে খালিদ। কিন্তু আব্বা, ওরা জানে না যে আমার কাছেও বন্দুক আছে। কোনটা বলো তো? ওই আগের ঈদে তুমি যেটা আমাকে দিয়েছিলে, আমি ওটা দিয়ে ওদের খুলি উড়িয়ে দেব। হঠাৎই তার ভীত সন্ত্রস্ত গলার স্বরে দৃঢ় প্রত্যয় খেলা করে যায়। ছেলের ছেলে মানুষিতে হেসে ওঠেন বাবা। হাসতে হাসতেই বলেন, আর বীরত্ব দেখাতে হবে না। তোমার মামা একটা পাগল, ওর কথা একদম শুনবে না। আমি ওকে বলে দেবো এসব কথা যেন বাড়িতে না বলে। ছেলেকে প্রবোধ দিয়ে ঘর থেকে বেরিয়ে আসেন খালিদের বাবা। খালিদ কিন্তু এতে দমে না। সে তার খেলার বাক্স হাতড়ে সেই খেলনা বন্দুক বের করে তা চালানো প্র্যাকটিস করতে থাকে, যাতে যেদিন উড়োজাহাজ বোমা ফেলবে সেদিন যেন তার টিপ মিস না হয়। যদি আত্মবিশ্বাস আর প্রত্যয়ের এই উজ্জ্বল শিখাটুকু সবার বুকে জ্বলত, তবে বর্তমান পরিস্থিতি হয়তো অন্যরকম হতো। হাজার হাজার মানুষের কোলাহলের মাঝে হঠাৎই গুলির শব্দ। মুহূর্তে স্তব্ধ হয়ে গেল চরাচর। তারপর নির্বিচারে গুলি বর্ষণ। চারিদিকে বারুদের গন্ধ। আকাশ কালো করে এসেছে। স্ত্রী, শিশু, বৃদ্ধের আর্তচিৎকার। তাজা রক্তে মাটি ভিজে গেল। যে সরকার আমাদের কণ্ঠরোধ করার জন্য আমাদের জননেতাদের নির্বাসনে পাঠায়, তাকে আমরা কোনোদিন মেনে নেব না। ইংরেজ সরকার এভাবে অপশক্তিকে হাতিয়ার করে আমাদের বিপ্লবকে স্তব্ধ করে দিতে পারবে না। সালটা 1919, তারিখ 13 এপ্রিল। উঁচু বেদিতে দাঁড়িয়ে হাত নেড়ে বক্তৃতা দিচ্ছেন স্থানীয় জননেতা হান্সরাজ। দৃপ্ত কণ্ঠ, সাদা পোশাকে তিনি যেন আজ স্বাধীনতা আদর্শের মূর্ত প্রতীক। তখন সদ্য রাওলাট আইন পাশ হয়েছে। তা হাতিয়ার করে ইংরেজ সরকার পাঞ্জাবে গান্ধীজির পদার্পণ নিষিদ্ধ করে আর পাঞ্জাবের দুই বিখ্যাত জননেতা সাইফুদ্দিন কিচলু আর ডাক্তার সত্যপালকে বিনা দোষে আদালতের বিচার ছাড়াই গারদে ভরেছে। কিন্তু পাঞ্জাবের স্বাধীনতা প্রিয় জনগণ তা মেনে নেবে কেন? ফলে প্রিয় বৈশাখী উৎসবের আয়োজন স্থগিত রেখে তারা সেদিন দুপুরবেলা জালিয়ানওয়ালাবাগে জমা হয়। আশেপাশের গ্রাম ভেঙে মানুষ আসতে থাকে। উদ্দেশ্য কেবল তাদের নেতাদের মুক্তি এবং এই অপশক্তির বিরোধিতা। এর থেকে বেশি কিছু প্রত্যাশা নেই তাদের। আজ তাদের নববর্ষ। জমিতে শস্যে পাক ধরেছে। অন্যান্য বছর এই সময় রঙিন জামা কাপড়কেও হার মানায় তাদের মনে লাগা খুশির রং। বাতাসে বইতে থাকে উৎসবের গন্ধ। কিন্তু এবারের ছবিটা সম্পূর্ণ আলাদা। আজ তারা সবাই জড়ো হয়েছে অমৃতসরের জালিয়ানওয়ালাবাগে। লক্ষ্য হলো এই আইনের বিরুদ্ধে শান্তিপূর্ণভাবে প্রতিবাদ জানানো। এমন সময় হঠাৎ গুলির শব্দ। মঞ্চে বক্তৃতা দিচ্ছিলেন জনৈক নেতা। হঠাৎই বুকে বাঁ হাত চেপে বসে পড়লেন। ফিনকি দিয়ে উঠল রক্ত। সাদা পাঞ্জাবি ভিজে গেল তাজা রক্তে। ইতিমধ্যে ব্রিগেডিয়ার জেনারেল মাইক ও ডায়ার প্রবেশ করেছেন জালিয়ানওয়ালাবাগ প্রাঙ্গণ চত্বরে। মাঠটার 3 দিক ঘেরা। শুধু একটাই বাইরে যাওয়ার পথ, সেটাও ঘিরে ফেলার নির্দেশ দিলেন তিনি। শুরু হলো নির্বিচারে গুলি বর্ষণ। ততক্ষণে লোকজনের মধ্যে সৃষ্টি হয়েছে প্রবল উত্তেজনা। সবাই প্রাণ ভয়ে একটা মাত্র বাহির পথে গিয়ে জড়ো হয়েছে। কিন্তু কোথায় কি? এ যে বন্ধ।
ত্রস্ত জনতা ইতস্তত ছোটাছুটি করা শুরু করেছে। মাঠ চত্বর পরিণত হয়েছে রণক্ষেত্রে। কিন্তু তার এক পক্ষ গোলা বন্দুক হাতে পুলিশ বাহিনী, আর অপর পক্ষ নিরস্ত্র দেহাতি নারী, শিশু, পুরুষ। এই অসম লড়াইয়ের পরিণাম ছিল নির্ধারিত। চোখের নিমেষে সেই নির্বিবাদী সভা সমাবেশ পরিণত হল শ্মশান ভূমিতে। চারিদিকে মৃতদেহ ঠিক ঠিক করছে, কেউ আহত হয়ে কাতরে যাচ্ছে অসহায়ের মতো। যারা কোনো মতে প্রাণে বেঁচে গেছে তারা মৃতদেহের স্তূপ সরিয়ে প্রিয়জনকে খুঁজতে ব্যস্ত। কেউ বা স্বজন হারিয়ে নিঃস্বের মতো হাহাকার করছে। অসহায় মানুষের রক্ত ও চোখের জলে দেশের মাটি ভিজে উঠেছে। হাজার হাজার সর্বহারা মানুষের আর্তনাদে বাতাস ভারী হয়ে উঠল। হত্যাকাণ্ডের পর ব্রিটিশ সরকার গঠিত কমিটির রিপোর্ট অনুসারে হতাহতের সংখ্যা 379। কিন্তু ভারত এই পরিসংখ্যানকে নস্যাৎ করে নিজস্ব অনুসন্ধান কমিটি গঠন করে। ভারতের পেশ করা রিপোর্ট অনুযায়ী উপস্থিত 20,000 মানুষের মধ্যে নিহতের সংখ্যা 1000 ছাড়িয়েছে। গত দুদিন ধরে এই চলছে। সংখ্যাতত্ত্বের এই কচকচানি আর ভালো লাগে না খালিদের বাবার। বিরক্ত হয়ে খবরের কাগজটা ভাঁজ করে ছুঁড়ে দেন সামনের দিকে। বাড়ির চাকর সেই মুহূর্তে ঘরে প্রবেশ করে। কাঁপা কাঁপা হাতে কাগজটা তুলে রাখতে রাখতে বলে, বাবু সর্বনাশ হয়ে গেছে, বাবু সর্বনাশ হয়ে গেছে। সর্বনাশের আর বাকিটা কি আছে আবেদিন? মুখ না তুলেই উত্তর দেন তিনি। পাশবিকতার চূড়ান্ততম নিদর্শন দেখার পর আর সত্যিই কিছু দেখা বাকি নেই কারো। বাবু ওই গোরা সাহেবদের 1000 বার মানা করার পরও আজ সবাই গুজরাওয়ালায় প্রতিবাদ করতে যাবে। বৈঠক না কি সব জানি হবে। বাবু বাবু দুদিন আগেই এত বড় ক্ষতিটা হয়ে গেল, তারপর আবার এসব। বিপদের কথা ভেবে এখনই আমার বুকটা দুরু দুরু করছে। তাকে দু এক কথায় শান্ত করে বিদায় করেন তিনি, কিন্তু নিজে শান্ত হতে পারছেন কই। পরিচিত শহরের এই অদেখা নিস্তব্ধতা, সর্বক্ষণ উড়োজাহাজের ভয় ধরানো আওয়াজ, পুলিশের 24 ঘন্টা পেট্রোলিং, সবকিছু যেন অদূর ভবিষ্যতে ঘটতে যাওয়া অনর্থের ইঙ্গিতই বয়ে আনছে। এতগুলো মানুষের রক্ত ঝরিয়েও কি এদের পিপাসা মিটল না? এই প্রশ্নের উত্তর অন্যান্যদের মতো তারও জানা নেই। পাশের ঘর থেকে অনেকক্ষণ ধরে কথাবার্তার আওয়াজ আসছিল। এবার হঠাৎই কান্নার আওয়াজ ভেসে আসে। হৃদয় বিদারী আর্তনাদ। আকুল হয়ে কাঁদছে কোনো মহিলা। চিন্তা ভাবনায় ছেদ পড়ে তার। ঘর থেকে বেরিয়ে পাশের ঘরে ঢুকতেই দেখেন রতন ভাবি এসেছেন। খালিদের মায়ের সাথে বসে আছেন। 40 মহিলা রতন ভাবি প্রতিবেশী ভবেশ ভাইয়ের স্ত্রী। ফর্সা গোলগাল চেহারার মহিলাটির মুখে সবসময় হাসি যেন লেগেই রয়েছে। এক মাথা সিঁদুর, কপালে বড় লাল টিপ, হাতে চুড়ি, সবসময় সেজে গুজে পরিপাটি হয়ে থাকতে পছন্দ করেন। আজ সেই রতন ভাবির মুখের হাসিটাও উধাও। চোখ গর্তে ঢুকে গেছে। গালে শুকিয়ে যাওয়া চোখের জলের আঁকাবাঁকা রেখা স্পষ্ট। কিন্তু কপালের দিকে তাকিয়ে হোঁচট খেলেন তিনি। সব সময় রেঙে থাকা স্মৃতিটা আজ খাঁ খাঁ করছে। বুকের ভেতরটা মুচড়ে ওঠে তার। আমার কি সর্বনাশ হলো গো, আমার কি সর্বনাশ করলো গো গোড়াদের দল, আমার কি সর্বনাশ করলো। আমার চোখের সামনে আমার মানুষটার বুক পুড়ে বেরিয়ে গেল গুলিটা। সারা বিকেল থেকে সন্ধে জুড়ে জমে মানুষে টানাটানি চললো। তারপর রাতে সব শেষ, সব শেষ হয়ে গেল। আমি সারা রাত জুড়ে কুকুরের হাত থেকে দেহ আগলে বসে থাকলাম।
পুরো মাঠ জুড়ে শুধু রক্ত আর রক্ত, আর সারা রাত শুধু আহত মানুষদের কাতরানি আর কুকুর শেয়ালের ডাক। সেই রাতের কথা মনে করি শিউরে ওঠে মহিলা। আমিনা বেগম তার মাথাটা নিজের কোলে নিয়ে হাত বোলাতে থাকেন, তার চোখেও জল। বিশ্বাস করো, সেই থেকে আমি আমার দু চোখের পাতা আর এক করতে পারিনি। আমি না পারিনি। খেতে গেলে শুধু ওই মাঠ ভেজানো রক্তের ছবি ভেসে ওঠে, আর সেই রক্তের মরচে ধরা গন্ধ। আর সেখানে দাঁড়িয়ে থাকতে পারেন না খালিদের বাবা। সারা শরীর জুড়ে এক বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি হচ্ছে তার। গলা ঠেলে সকালে খাওয়া রুটি সবজি উঠে আসতে চায়। দ্রুত পদে বাথরুমের দিকে ছুটে যান তিনি। উড়োজাহাজের শব্দ তীক্ষ্ণতর হতে লাগল। খালিদ হাতের বন্দুক ফেলে ছুটতে আসে বাইরে। সে দেখে তাদের বাড়ির ছাদের ওপর দিয়ে উড়ে যাচ্ছে যানটা। এত কাছ থেকে উড়োজাহাজ উঠতে সে আগে কখনো দেখেনি। ছাদে উঠে আসে সে। খুশি হতে গিয়েও হঠাৎ থমকে যায় খালিদ। বাবার বলা কথাগুলো মনে পড়ে যায়। আর ভাবতে পারে না সে। ভয়ে উত্তেজনায় তার ছোট্ট হৃৎপিণ্ডটা প্রায় বন্ধ হওয়ার জোগাড়। মুখ ঢেকে ফেলে নিজের দুই হাতের মাঝে। ছোট্ট বছর 8 শিশু কি করে তার প্রিয় কাঠের ঘোড়াটার পা ভাঙল, এই নিয়েই তার চিন্তায় ডুবে থাকার কথা। কিন্তু আজ সে প্রাণ বাঁচাতে বন্দুকের গুলি চালানোর অভ্যাস করে। আকাশ থেকে পড়া বোমার ভয়ে দুহাতের আড়ালে মুখ ঢাকে। এ থেকে করুণ আর কি বা হতে পারে। হঠাৎই খালিদ অনুভব করে মাথার উপর কিছু একটা পড়ল। অবাক হয় সে। না, ভারী কিছু তো নয়, হালকা একটা কিছু ঝুরঝুর করে পড়ছে উড়োজাহাজ থেকে। এবার হাতের মুঠো থেকে মুখ বের করে উপরের দিকে মুখ তুলে তাকায় সে। দেখে কিছু কাগজ ঝরে পড়ছে ছাদের ওপর। সে গিয়ে একটা কাগজ তুলেই ছুটতে নিচে নেমে আসে। এসেই বাবার সামনে গিয়ে হন্তদন্ত হয়ে বলতে থাকে, আব্বা আব্বা আব্বা, জানো মামা জান সত্যি ভুল কথা বলেছিল। ওই লোকগুলো আকাশ থেকে কাগজ ফেলছিল। মামা কিচ্ছু জানে না, খালি ভুলভাল কথা বলে ভয় দেখায়। তুমি জানো আব্বা, আজ আমি খুব ভয় পেয়ে গেছিলাম। খালিদকে কোলে টেনে নেন তিনি। তারপর কাগজটা হাত থেকে নিয়ে পড়তে শুরু করে। সেই কাগজে লেখা প্রত্যেকটা লাইন তার হৃদস্পন্দন বাড়িয়ে দিতে থাকে। মুখটা নিজের অজান্তেই কেমন ফ্যাকাশে হয়ে আসে। অদূর ভবিষ্যতে ঘটতে চলা এক চরম দুর্ঘটনার ছবিটা খুব পরিষ্কার হয়ে যায় তার সামনে। সেই বিজ্ঞপ্তিতে খুব পরিষ্কার ভাষায় লেখা আছে যে ইংরেজ সরকার কোনো রকম জনসমাবেশ বা প্রতিবাদ সভা করার অনুমতি দেয়নি। আর যদি সেই বিজ্ঞপ্তি লঙ্ঘন করে কেউ এই সকল সভায় অংশগ্রহণ করে, তার ফল খুব একটা সুখকর হবে না। বিজ্ঞপ্তি পড়ে বাবার শুকনো মুখটার দিকে তাকিয়ে আবার কেমন ভয় ভয় লাগতে শুরু করে খালিদের। প্রশ্ন করে, আব্বা, এই কাগজে কি লেখা আছে? বাবার দিক থেকে কোনো উত্তর না আসায় তার ভয় বাড়তে থাকে। সে অধীর হয়ে আবার প্রশ্ন করে, আব্বা কি হলো? তুমি উত্তর দিচ্ছ না কেন আব্বা? আচ্ছা, এখানে আমাদের বাড়িতে বোমা ফেলার ব্যাপারে কিছু লেখা নেই তো আব্বা? তুমি এখন যাও, তোমার সেই বন্দুক নিয়ে খেলা করো গিয়ে। কিন্তু আব্বা, ওই কাগজটায় লেখা আছে আজ বিকেলে একটা তামাশা হবে, জলসা বসবে। জলসা? জলসা কি আব্বা?
এই নাচ গান হবে, রঙ্গ তামাশা হবে। কি নাচ গান রঙ্গ তামাশা হবে? আব্বা তাহলে তো আমিও যাব। কি বললে তুমি? তুমি আমাকে নিয়ে যাবে না আব্বা? আজকাল তুমি স্কুলেও যেতে দাও না, মামাও আর আগের মতো খেলে না, সব সময় গোমরা মুখ নিয়ে কি যেন ভাবে। আর আমার বন্ধুরাও আর এখন বাড়িতে খেলতে আসে না। আমি তাহলে কার সঙ্গে খেলবো আব্বা? আব্বা তুমি নিয়ে চলো না আব্বা, আমিও তোমার সঙ্গে আজ তামাশা দেখবো আব্বা। আচ্ছা আমি দেখছি, এখন যাও তুমি। বাবার এই উত্তরে ঠিক খুশি হওয়া যায় কিনা তা বুঝতে পারে না খালেদ। তবে আর কোনো কথা না বাড়িয়ে ঘর থেকে বেরিয়ে আসে। এ ঘর ও ঘর ঘুরে একসময় বৈঠকখানায় যায় সে। একটা বড় জানলা আছে এই ঘরে, সেই জানলা দিয়ে বাইরের বাজার দেখা যায়। এ ঘরটা তার খুব পছন্দের। সে যখন আরো ছোট ছিল তার মা এই ঘরে বসেই তাকে বাইরে বাজারের লোক দেখানোর নাম করে ভুলিয়ে ভালিয়ে খাইয়ে দিত। বন্ধুরা তাকে খেলতে যাওয়ার জন্য ডাকতে আসতো এই জানলা দিয়ে। হাব্বা বকলে মন খারাপ করে এই ঘরের জানলার গড়ার চেপে ধরে কাঁদতে কাঁদতে একসময় চুপ হয়ে গিয়ে বাইরের লোক দেখত চুপটি করে। কিন্তু সেসব এখন স্মৃতি মাত্র। আজকাল তো আব্বা জানলাটা খুলতে পর্যন্ত দেন না। আজ কি মনে হতে আশপাশটা দেখে নিয়ে জানলাটা খুলে দেয় খালেদ। সে দেখে বাজারের সবগুলো দোকানের শাটার টানা। দোকান বন্ধ হলেও অন্যান্য দিনের মতো কিন্তু খাঁ খাঁ করছে না বাজার চত্বর। ইতস্তত লোকজনের জটলা, কেমন একটা ব্যস্ত সমস্ত ভাব চারিদিকে, যেন যুদ্ধের পূর্ব প্রস্তুতি চলছে। যুদ্ধ কি জিনিস খালিদ জানে না, জানার কথাও নয়। সে শুধু জানে পাশের বাড়ির ভবেশ চাচা কোথায় একটা গিয়েছিল, তারপর আর ফিরে আসেনি, হয়তো হারিয়ে গেছে। আর তার জন্য রতন চাচি খুব কেঁদেছিল। আচ্ছা, যুদ্ধ যুদ্ধ মানে কি তবে হারিয়ে যাওয়া আর তার জন্য সবার খুব কান্নাকাটি করা? এইটুকুই ঠিক বুঝে পায় না খালেদ। হঠাৎ সে হুঁশ ফিরে পায়। আচ্ছা, এই লোকগুলো কোথায় যাবে বলে অপেক্ষা করছে? আর দোকানই বা কেন বন্ধ? অনেক ভাবে সে। শেষে নিজেকে বোঝায়, এত লোকজন যখন যাবে তার মানে আজ খুব জমকালো কিছু হবে। হ্যাঁ, আজ অনেক দিন পর খুব আনন্দ করব। হ্যাঁ, তো আব্বা কখন তৈরি হবে, কখন নিয়ে যাবে? আমার আর তর্স হয়েছে না। তখন বেলা ৩ প্রহর। বসার ঘরে খালেদ তার বাবা মার সঙ্গে বসে আছে। খুব অস্বস্তি হতে থাকে তার। এতক্ষণ ধরে বসে আছে, তবে কারোর মুখে টু শব্দটি নেই। মাঝে মাঝে আম্মি আব্বার দিকে তাকাচ্ছে, চোখে মুখে দুশ্চিন্তার ছাপ স্পষ্ট। আব্বা কিছু না বলে মুখ সরিয়ে নিচ্ছেন। সনসন করে হাওয়া বইছে বাইরে। হঠাৎ বাইরে প্রবল শব্দ। তার মা চিৎকার করে উঠে খালিদকে বুকে চেপে ধরেন। খালিদের বাবার মুখ থেকে অস্ফুট একটা শব্দ বেরিয়ে আসে, গোলা। তবে সে কথা বাচ্চার কান অব্দি পৌঁছায় না। আব্বা আব্বা, তামাশা শুরু হয়ে গেল, চলো, কখন যাব? কোন তামাশার কথা বলছো তুমি? ভুলে গেলে? আব্বা, সকালে কাগজটা পেয়ে তো আমি তোমার কাছে নিয়ে এলাম, আর তুমি বললে তামাশা হবে। আব্বা, বাইরে বাজি পাচ্ছে, তামাশা শুরু হয়ে গেছে। আব্বা, নিয়ে চলো না আব্বা। খালিদ, তুমি এক্ষুনি চুপ না করলে কিন্তু খুব শাস্তি দেবো তোমায়। যাও, এখান থেকে যাও, মামার কাছে গিয়ে খেলো। খালিদের যাওয়ার ইচ্ছা ছিল না, কিন্তু আব্বার এই রুদ্ররূপ দেখার পর তার আর সেখানে থাকতে সাহস হলো না। অগত্যা ঘর থেকে বেরিয়ে বৈঠকখানায় চলে এলো। খোলা দরজা দিয়ে তাকাতেই অবাক হলো সে।
এ কি, একটু আগেও এত লোক ছিল, এখন আবার আগের মতো খাঁ খাঁ করছে বাজার চত্বর। তাহলে সবাই কি তামাশা দেখতে চলে গেছে? হতোদ্যম হয়ে সেই ফাঁকা রাস্তার দিকে তাকিয়েই দাঁড়িয়ে থাকলো সে। বহু দূর থেকে ভেসে আসছে কুকুরের ডাক। শুনশান জায়গায় কুকুরের আওয়াজটা অস্বাভাবিক শোনাচ্ছে। অবাক হয় সে, কান খাড়া করে শুনতেই চমকে ওঠে। এ তো শুধু কুকুরের ডাক নয়, তার সঙ্গে মিশেছে শয়ে শয়ে মানুষের আর্তচিৎকার। কি করবে সে বুঝে পায় না। ঠিক সেই সময় সে দেখে তার থেকে খানিক বড় একটা ছেলে ছুটে আসছে বাজারের রাস্তা ধরে। টলমল পায়ে দৌড়াতে দৌড়াতে একসময় বেসামাল হয়ে উপুর হয়ে পড়ে ঠিক রাস্তার মাঝে। খালিদ দেখতে পায় তার পায়ে একটা গভীর ক্ষত, সেখান থেকে গলগল করে বেরোচ্ছে রক্তের ধারা। খালিদ চমকে ওঠে, এক ছুটে পালিয়ে আসে ঘরের ভেতর বাবার কাছে, বলে, আব্বা, 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 বাজারের রাস্তায় একটা ছেলে পড়ে আছে, ওর পা দিয়ে খুব রক্ত বেরোচ্ছে। হায় আল্লাহ, আর কত রক্ত দেখব। খালিদকে নিয়ে বৈঠকখানায় ঢোকেন তিনি। জানলা দিয়ে দেখতে পান সেই ছেলেটাকে। তরতাজা যুবক ছেলেটা নেতিয়ে পড়ে আছে রাস্তার মাঝে। শাসক শ্রেণীর ভয়ে কারোর মধ্যে সেই ছেলেটাকে উদ্ধার করতে যাওয়ার সাহসটুকু পর্যন্ত অবশিষ্ট নেই। আব্বা, ছেলেটাকে কেউ মেরেছে না? এভাবে কেউ কাউকে মারে? খালিদের আব্বা কথার উত্তর না দিয়ে শুধু ঘাড় বেঁকিয়ে সম্মতি জানিয়ে পায়ে পায়ে ঘর থেকে বেরিয়ে আসে। খালিদ তখন একা। তার মনে তখন অনেক প্রশ্নের ভিড়। ছেলেটাকে এভাবে কেউ কেন মারবে? এভাবে কেউ কাউকে মারে? একবার তার হাতে ছুরি লেগে কেটে যাওয়াতেই তার কত রক্ত বেরিয়েছিল, কত কষ্ট হয়েছিল। আব্বা, আম্মি সবাই রাত জেগে তার মাথার কাছে বসেছিল। তাহলে এই ছেলেটার কত ব্যথা করছে। গলার কাছটায় অদ্ভুত কষ্ট অনুভব করে খালিদ। এমন কেন মনে হচ্ছে যে ব্যথাটাও নিজের পায়ে লেগেছে? পাটা একবার দেখে নেয় সে। না, কিছু তো নেই। তাহলে আর সামলাতে পারে না ছোট ছেলেটা, ফুঁপিয়ে কেঁদে ওঠে। একসময় কান্নার বেগ বাড়ে, তীব্রতাও। ছেলের কান্নার আওয়াজ শুনে ছুটে আসেন খালিদের আম্মা। তাকে কোলে নিয়ে আদর করে বলেন, কি হচ্ছে সোনা? কেন কাঁদছো? কি হচ্ছে আমায় বলো, আমায় বলো। আম্মা, ছেলেটাকে কে এভাবে মেরেছে? খালিদের আব্বুর থেকে সব শুনেছেন আমিনা বিবি, কিন্তু খালিদকে বোঝানোর জন্য বলেন, দুষ্টুমি করেছে হয়তো, কাঁদে না সোনা, চুপ করো, কেঁদো না। স্কুলে তো আমরাও দুষ্টুমি করি আম্মা, মাস্টার মশাই আমাদেরও মারেন এই এত বড় লাঠি দিয়ে, তবু কখনো রক্ত বেরোয় না। হয়তো কোনোভাবে জোরে লেগে গেছে, রাগের মাথায় মাস্টারমশাইয়ের খেয়াল ছিল না। তুমি কেঁদো না সোনা, চুপ করো, আর কেঁদো না, চুপ করো, চুপ করো। তাহলে ওই ছেলেটার বাবা মাস্টার মশাইকে গিয়ে বারণ করবে না? যখন আগের বছর মাস্টার মশাই আমার কানটি লাল করে দিয়েছিলেন, বাবা গিয়ে তো নালিশ করেছিল হেডমাস্টার মশাইকে। তারপর থেকে আর কখনো মাস্টার মশাই আমার কান টানেন না। এই ছেলেটার মাস্টার খুব বড় দরের মানুষ বাবা, সেখানে আমাদের নালিশ পৌঁছয় না। কত বড় মানুষ? আল্লাহ মিয়ার থেকেও বড়? না বাবা, তার থেকে বড় কেউ হয় না। তাহলে আল্লাহ মিয়ার কাছে নালিশ করলেই তো হয়। শোনা, অনেক রাত হয়ে গেছে বাবা, চুপ করো, চলো শুয়ে পড়ি আমরা। চলো লক্ষ্মী সোনা, শুয়ে পড়ি।
খালেদ আর কথা না বাড়িয়ে মায়ের সাথে এসে শুয়ে পড়ে, কিন্তু তার চোখে ঘুম নেই। হাত দুটো দোয়া করার ভঙ্গিতে সামনে রাখা, তার দু চোখে আজ বাঁধ ভেঙেছে। অঝোর ধারায় জল গড়িয়ে পড়ছে দু চোখ বেয়ে। সে বিড়বিড় করে বলছে, আল্লাহ মিয়া, আমি দোয়া করি যে মাস্টারজি এই ছেলেটাকে এত মেরেছে তাকে তুমি খুব শাস্তি দিও। ঠিক সেই লাঠিটা দিয়ে শাস্তি দেবে যেটাতে অত রক্ত বেরোয়। আর দেখো যেন ওই লাঠিটা আমার মাস্টারজির হাতের নাগালে না আসে। তোমাকে আমার কথা আজ মানতেই হবে। আমি আর কোনোদিন তোমার কাছে কিচ্ছু চাইবো না। আমার আজ কথাটা আল্লাহ মিয়া। আসুন খালিদের সাথে সাথে আমরাও আল্লাহ মিয়ার কাছে প্রার্থনা করি যুদ্ধপ্রেমী লোকগুলো যাতে শাস্তি পায়, কঠিন শাস্তি পায়। শুনছিলেন সাদাত হাসান মান্টোর কাহিনী তামাশা, ভাবান্তরে দেবলীনা মণ্ডল, গল্প পাঠে সায়ক আমান, বিভিন্ন চরিত্রে সমাপন, পূজা, শিপ্রা, সায়ন এবং আমি তমাল। শব্দ ও আবহ সংযোজনে আর্য, পোস্টার ডিজাইনিংয়ে গভর্নম্যান অভিব্রত। সকলে খুব ভালো থাকবেন। শুভরাত্রি।